হয়তো এই মেহের আলীও আমার মতো এক সময় প্রাসাদে বাস করত। এখন পাগল হয়ে বাইরে ঘুরলেও এই পাষাণ রাক্ষসীর মোহের জাল থেকে মুক্তি পায়নি। রোজ তাই ফিরে ফিরে আসে এই প্রাসাদ প্রদক্ষিণ করতে। আমি তৎক্ষণাৎ সেই নিরন্তর বৃষ্টিতে পাগলের কাছে ছুটে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, মেহের আলী, মেহের আলী, क्या झूठ है रे, क्या झूठ है, क्या झूठ है? तपास जाओ, सब झूठ है। सब झूठ है, तपास जाओ, सब झूठ है। সে আমার কোনো কথার উত্তর না দিয়ে আমাকে ঠেলে ফেলে দিল। ভয়ার্ত পাখি যেমন অজগরের কবলে পড়ে চারদিকে মোহবেষ্টিত হয়ে ঘূর্ণির মতো দানা ঝাপটে করে, ঠিক তেমন করেই আর্তকণ্ঠে চেঁচাতে চেঁচাতে সারা বাড়ির চারদিকে ছুটে বেড়াতে লাগলো মেহের আলী। প্রাণপণ আত্মরক্ষার চেষ্টায় কেবল একটাই মন্ত্র তার মুখে বেরিয়ে আসছিল, सब झूठ है। तपास जाओ, सब झूठ है। इस लोगों के पीछे मत पड़ो, तपास जाओ, सब झूठ है। तपास जाओ। ওয়েলকাম টু অরিস টেলস। আমরা সবাই জানি কিছুদিন আগে 22শে শ্রাবণ গেছে। আলাদা করে বলার দরকার নেই কবির মৃত্যুদিন আজ। তাই অরিস টেলসে কবিকে সম্মান জানিয়ে একটি অমোঘ গল্প, ক্ষুধিত পাষাণ। আসলে কবি তো একাধারে লেখক ছিলেন না, ছিলেন দার্শনিক, চিত্রকার, মনস্তত্ত্ববিদ এবং গায়ক এবং গীতিকার, সব মিলেমিশে একাকার। আসলে গল্প যে এরকম হতে পারে, একটি গল্পে একই সাথে ভয়, প্রেম এবং লালসা একই ধারায় যে ফুটিয়ে নেওয়া যেতে পারে, এটা হয়তো কবির ক্ষুধিত পাষাণ না পড়লে বা না শুনলে আমরা কেউ জানতেই পারতাম না। এই গল্পে একাধারে ফুটে উঠেছে লালসা এবং প্রেম মিশে ভয়, এবং একইভাবে ভয় এবং প্রেম মিশে লালসা। চলুন তাহলে শুনে নেওয়া যাক আজকের নতুন গল্প অরিস টেলসে 22শে শ্রাবণ উপলক্ষে ক্ষুধিত পাষাণ। প্রায় অক্টোবরের শেষের দিক। আমি এবং আমার এক আত্মীয় পুজোর ছুটিতে দেশ ভ্রমণ সেরে কলকাতায় ফিরছিলাম। তখন বাজে তাও বিকেল 4:30। সূর্যাস্তের আলোয় আকাশ তখন রঙিন। ট্রেন ছুটে চলেছে দ্রুত বেগে, আর জানলার বাইরে দূরে দেখা যাচ্ছে ধানের ক্ষেত, দূর দিগন্তে ছুঁয়ে থাকা তালগাছ, ছোট ছোট গ্রাম, আর কত রঙিন সব দৃশ্য। আর এই হালকা শীতের বিকেল বেশিরভাগ যাত্রী চায়ের সঙ্গে খুব দারুণভাবেই উপভোগ করছেন। এমন সময় আমাদের সাক্ষাৎ হয় এক ভদ্রলোকের সাথে। ভদ্রলোকের পোশাক আশাক দেখে তাকে পাশ্চাত্য দেশের মুসলমান বলেই প্রথমটা আমাদের ভুল হয়েছিল। তবে খুব কম সময়েই ভদ্রলোকের সঙ্গে আমাদের বেশ ভালো আলাপ জমে উঠল। তবে বলা ভালো যে যতই আমরা তার কথাবার্তা শুনছিলাম ততই বিস্মিত হচ্ছিলাম। তার কথা শুনে মনে হয় এই পৃথিবীর সব বিষয়েই তার অগাধ জ্ঞান, এবং ওনার হাবভাব দেখে মনে হয় তার সাথেই পরামর্শ করে যেন বিশ্ববিধাতা এই দুনিয়ায় সকল কাজ সম্পন্ন করেন। সারা বিশ্ব জুড়ে এমন একটি ঘটনা ঘটে যা সাধারণ মানুষের কল্পনারও অতীত। সেই সব নানান জানা অজানা বিষয় নিয়ে তিনি আলোচনা করছিলেন। এই যেমন রাশিয়ানরা বিজ্ঞানের দিকে বহুদূর এগিয়ে গেছে,
ইংরেজদের যে নানা রকম গোপন মতলব রয়েছে এবং দেশের রাজারা নিজেদের মধ্যে অনেক রকম খিচুড়ি পাকাচ্ছে। বরং এই সমস্ত জিনিস না জেনেই আমরা খুব নিশ্চিন্ত ছিলাম। আমাদের এসব বিষয়ে অভিজ্ঞতা কম বুঝে ভদ্রলোক খানিক তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, There happen more things in heaven and earth, Horatio, than are reported in your newspapers. এসব শুনে আমরা দুজনেই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। সত্যি বলতে আমরা দুজনই এই প্রথমবার বাড়ি ছেড়ে দেশ ঘুরতে বেরিয়েছি। এর আগে এই রকম লোকের সাথে আলাপও বিশেষ হয়নি, তাই তার রকম সকম দেখে আমরা বেশ অবাকই হয়ে গেছিলাম। লোকটা সামান্য কিছু কথা বলতে গিয়ে কখনো বিজ্ঞান নিয়ে কথা বলছেন, কখনো বেদের সম্বন্ধে ব্যাখ্যা দিচ্ছেন, আবার হঠাৎ করেই পার্সির বয়ে তাওড়াচ্ছেন। আমার এবং আমার আত্মীয়ের কাছে বিজ্ঞান, বেদ এবং পার্সি ভাষা এই তিন বিষয়েই বিন্দুমাত্র জ্ঞান ছিল না। সেই কারণেই বোধহয় তাঁর প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা ক্রমশ বাড়তে লাগলো। আবার আমার আত্মীয়টি হলেন থিওসফিস্ট, অর্থাৎ অতি প্রাকৃত জিনিস তাকে বিশেষভাবে আকৃষ্ট করে। সুতরাং আমার আত্মীয়ের মনে দৃঢ় বিশ্বাস জন্মালো যে আমাদের এই সহযাত্রী নিশ্চয়ই কোনো রকমের অলৌকিক ক্ষমতার অধিকারী। কোনো এক অপূর্ব ম্যাগনেটিজম অথবা দৈব শক্তি অথবা সূক্ষ্ম শরীর অথবা ওই রকমেরই কোনো ক্ষমতা নিশ্চয়ই তার করায়ত্ত। তাই তিনি এই অসামান্য লোকের সমস্ত সামান্য কথাও একনিষ্ঠ ভক্তের মতো মুগ্ধভাবে শুনছিলেন এবং যতটা গোপনে সম্ভব নোট করে নিচ্ছিলেন। আমার মনে হলো আমাদের এই অসামান্য সহযাত্রী গোপনে তা বুঝতে পেরে মনে মনে বেশ খুশিই হলেন। ট্রেন জাংশন স্টেশনে এসে থামল। এখান থেকেই আমাদের জন্য একটি ট্রেন ধরতে হবে। রাত্রি তখন প্রায় 10:30। শুনলাম রাস্তায় কিছু একটা গোলমালের কারণে ট্রেন দেরিতে আসবে। তাই নিরুপায়ে হয়েই আমরা ওয়েটিং রুমে আশ্রয় নিলাম। আমি ইতিমধ্যেই টেবিলের ওপর বিছানাপত্র পেতে ঘুমোবো ভাবছি, এমন সময় সেই সহযাত্রী ভদ্রলোক এসে বললেন, গল্প শুনবেন? দারুণ, বেশ একটা জমজমাটি গল্প শোনাবো আপনাদের। যত শুনবেন অবাক হবেন। তার বাকপটুতার পরিচয় যেহেতু আমরা আগেই পেয়েছিলাম, তাই গল্প শোনার লোভ আর সামলাতে পারলাম না, রাজি হয়ে গেলাম। সেই রাত্রে আমার আর ঘুম হলো না। তার কাছে যে গল্পটা শুনলাম সেটা কিছুটা এই রকম। রাজ্য চালনা সম্বন্ধে দু একটা বিষয়ে আমার মতান্তর হওয়ার কারণে আমি জুনাগড়ের কাজ ছেড়ে দিই এবং হায়দ্রাবাদে নিজাম সরকারের অধীনে চাকরিতে যোগদান করি। তখন আমার বয়স অল্প এবং চেহারাও মজবুত। তাই দেখে আমাকে প্রথমে বারিচ নামক এক জায়গায় তুলোর মাসুল আদায়ের কাজে নিযুক্ত করা হলো। বারিচ জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। নির্জন পাহাড়ের পাদদেশে বিশাল বড় বড় গাছের ঘন জঙ্গল পেরিয়ে বয়ে চলেছে এক সরু অথচ চঞ্চল নদী। নাম তার সুস্তা। নদীটি বয়ে চলে এমনভাবে যেন এক দক্ষ নর্তকী নৃত্যের তালে দুলে দুলে তার যাত্রাপথ খুঁজে নিচ্ছে। ঠিক সেই নদীর তীরেই রয়েছে এক বিশাল পাথর বাঁধানো ঘাট, আর তার উপরে অবস্থিত একটি শ্বেত পাথরের প্রাসাদ। এই প্রাসাদটি জায়গাটির প্রাকৃতিক লাবণ্যকে আরো দ্বিগুণ করে তুলেছে। আশেপাশে কোনো বসতি নেই। বারিচের তুলার হাটও এখান থেকে বেশ দূরে। প্রায় 250 বছর আগে সম্রাট দ্বিতীয় শাহ মামুদ
ভোগবিলাসের জন্য প্রাসাদটি এই নির্জন স্থানে নির্মাণ করেছিলেন। প্রাসাদের আদল দেখেই অনুমান করা যায় তার আভিজাত্যপূর্ণ ইতিহাস। সম্রাট শাহ মামুদের সময়কালে হয়তো প্রাসাদের স্নানাগারের ফোয়ারার মুখ থেকে বেরিয়ে আসত গোলাপের সুগন্ধযুক্ত জলধারা, এবং সেই শীতল নির্জন ঘর সুসজ্জিত পাথরের তৈরি আসনে কোমল নগ্ন পা সুগন্ধি জলের মধ্যে ডুবিয়ে বসে থাকতেন তরুণী পার্সি রমণীরা। স্নানের পূর্বে ওনারা নিজেদের কেশ উন্মুক্ত করে সেতার কোলে নিয়ে দ্রাক্ষাবনের গজল গান করতেন। এখন এই ফোয়ারা অক্ষম, প্রাসাদে শোনা যায় না গানের সুর, সাদা পাথরের ওপর পড়ে না কোমল সাদা পায়ের ছাপ। এখন এটাই আমার নির্বাসন স্থান, বলা ভালো আমার মতো সঙ্গীহীন মাসুল কালেক্টরের বিশাল এবং শূন্য বাসস্থান। অফিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে এই প্রাসাদে বাস করতে বারংবার নিষেধ করে বলেছিল, ওখানে থাকার ইচ্ছে হলে দিনের বেলা যত খুশি থাকুন, কিন্তু সাবধান সাবধান, কখনোই ওই বাড়িতে রাত্রি যাপন করার কথা মাথাতেও আনবেন না। আমি তার কথা হেসে উড়িয়ে দিলাম। বাড়ির চাকররা বলল, বাবু, কিছু মনে করবেন না, সন্ধ্যা পর্যন্ত যা কাজ আছে করব, কোনো মতে রাত্রে এখানে থাকতে পারবো না। আমি তাদের চেহারায় এই নিছক আতঙ্ক দেখে বললাম, তথাস্তু। এ বাড়ির এতটাই বদনাম ছিল যে রাত্রে কোনো চোর ডাকাতও এই বাড়িতে পা রাখার দুঃসাহস করত না। এই প্রাসাদ এতটাই নির্জন যে একটা সামান্য পশু পাখির ডাক অবধি শোনা যায় না। প্রথম এই পরিত্যক্ত প্রাসাদের নির্জনতা আমাকে বুকের উপর যেন একটা ভয়ঙ্কর চাপ তৈরি করত। মনে হতো এই বিশাল বাড়ির শূন্যতা আমাকে গিলে খেতে আসছে। এই নিশ্চুপ একাকী পরিবেশ আমাকে এতটাই অস্থির করে তুলত যে আমি যতটা পারতাম বাড়ির বাইরে থাকতাম। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কাজকর্ম সেরে যখন রাত্রে বাড়ি ফিরতাম, কর্মক্লান্ত অবসন্ন দেহে ঘুমিয়ে পড়তাম। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই এই বাড়িটার এক অদ্ভুত নেশা আমাকে গ্রাস করতে শুরু করলো। আপনাদের ঠিক ভাষায় বলে বোঝাতে পারবো না আমার সেই সময়ের অবস্থার কথা। আর বললেও সেই কথা লোককে বিশ্বাস করানো বেশ দুষ্কর। আমার মনে হতে লাগলো সমস্ত বাড়িটা একটা জন্তুর মতো আমাকে অদৃশ্য মায়া বলে একটু একটু করে নিজের বাঁধনে বেঁধে ফেলতে লাগলো। এই বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বোধহয় এই প্রক্রিয়া আরম্ভ হয়েছিল। কিন্তু আমি যেদিন সচেতনভাবে প্রথমের সূচনা অনুভব করি, সেদিনকার কথা আজও আমার মনে স্পষ্ট গেঁথে আছে। তখন গ্রীষ্মকাল সবেমাত্র শুরু হয়েছে, বাজার মন্থর, লেনদেন থমকে আছে। তখন আমার অফিসের কাজও বিশেষ ছিল না, তাই অলসভাবে দিন কাটত। একদিন সূর্যাস্তের কিছু আগে আমি সুস্তা নদীর তীরে এসে পৌঁছালাম। আকাশ তখন লাল কমলা রঙের ছটায় আলোকিত। নদী তীরে ঘাটের সামান্য নিচে একটা আরাম কেদারা নিয়ে বসে আছি। তখন সুস্তা নদী গ্রীষ্মের দাবদাহে শীর্ণ হয়ে এসেছে। ওপারে
বালির চরের বেশিরভাগ অংশই পড়ন্ত বিকেলে সোনালি আলোয় এক আশ্চর্য লালচে হলুদ আভা ধারণ করেছে। আর এই পারে ঘাটের সোপান মিলে স্বচ্ছ অগভীর জলের তলায় নুড়ি পাথরগুলি সূর্যের শেষ আলোয় চিকমিকি করছে। সেদিন কোথাও বাতাস বইছে না। ঘাটের কাছে পাহাড়ের ঢালে বনতুলসী, পুদিনা ও মৌরির জঙ্গল। সেখান থেকে একটা অদ্ভুত ঘন সুগন্ধ পরিবেশটাকে ভারাক্রান্ত করে রেখেছে। সূর্য পাহাড়ের গহীনে লুকিয়ে গেল, আর তৎক্ষণাৎ সারা দিনের যাত্রাপালায় কেউ যেন একটা বিশাল পর্দা টেনে দিল। এখানে বিশাল পাহাড়গুলো একে অপরের গায়ে মিশে থাকায় সূর্যাস্তের সময় আলো আঁধারির খেলা দীর্ঘস্থায়ী হয় না। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমার মন কেমন যেন ব্যাকুল হয়ে উঠল। ঘোড়ায় চড়ে একবার চারপাশটা ঘুরে আসবো এই মনস্থির করে উঠবার উপক্রম করছি, এমন সময় সিঁড়িতে কারুর হাঁটার শব্দ শুনলাম। সঙ্গে সঙ্গে পিছনে ফিরে দেখলাম কেউ নেই। না, কেউ নেই। মনের ভুল ভেবে আবার ঘুরে বসতেই একেবারে অনেকগুলি পায়ের শব্দ শোনা গেল। মনে হলো যেন অনেকে মিলে ঘাটের সিঁড়ি দিয়ে ছুটে নেমে আসছে। মুহূর্তে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমার সারা শরীরকে একটা ভয়ের আবেশ জাপটে ধরল। যদিও আমার চোখের সামনে কেউ ছিল না, তবুও স্পষ্ট মনে হলো যে এই গ্রীষ্মের সাঁঝবেলায় যেন একদল চঞ্চলা তরুণী নিজেদের মধ্যে হাসাহাসি করতে করতে সুস্তা নদীর জলে স্নান করতে নামলেন। সেই সন্ধ্যায় পাহাড়ের কোলে নদী তীরে নির্জন প্রাসাদে বিরাজ করছিল নিখাদ নিস্তব্ধতা। তাও আমি স্পষ্ট শুনতে পেলাম ঝর্ণার শতধারার মতো হাসাহাসি করতে করতে দ্রুত পায়ে আমার পাশ দিয়ে একদল নারী স্নান যাত্রায় নামলেন। তবু আমাকে যেন লক্ষ্য করলেন না। তারা যেমন আমার কাছে অদৃশ্য, আমিও যেন সেই রকমই তাদের কাছে অদৃশ্য হয়ে রইলাম। কিছুক্ষণ আগেও নদীর জল ছিল শান্ত, কিন্তু আমি স্পষ্ট অনুভব করলাম স্বচ্ছ আর অগভীর স্রোত হঠাৎ যেন অদৃশ্য স্পর্শে দুলে উঠেছে। আমার কানে ক্রমশই ভেসে আসতে লাগলো হাসির রোল আর গুঞ্জনের শব্দ। মনে হলো সখীগণ হাসতে হাসতে পরস্পরের গায়ে জল ছুঁড়ে দিচ্ছে। তাদের পায়ের স্পর্শে সুস্তার জলবিন্দু ছিটকে ছোট ছোট মুক্তার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল। ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। এ কি বাস্তব নাকি কল্পনা? আমার বুকের মধ্যে কাঁপুনি অনুভব হলো। সেটা ভয়ের নাকি আনন্দের নাকি কৌতূহলের ঠিক বলতে পারবো না। খুব ইচ্ছে হলো, জানেন, খুব ইচ্ছে হলো বিষয়টা কি আদৌ ঘটছে ভালো করে দেখি। কিন্তু যতবারই সামনে দেখবার চেষ্টা করলাম কিছুই দেখতে পেলাম না। মনে মনে চিন্তা করলাম ভালো করে কান পেতে শুনলে নিশ্চয়ই ওনাদের কথা স্পষ্ট শুনতে পাবো। কিন্তু গভীর মনোযোগ দিয়ে শুনেও কেবল অরণ্যের ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। মনে হলো 250 বছরের পুরনো এক বিশাল কালো পর্দা ঠিক আমার সামনেই দুলে উঠছে। আমি ভয়ে ভয়ে সেই অদৃশ্য পর্দার এক কোণা সামান্য সরিয়ে ভিতরে দেখার চেষ্টা করলাম। আমি দেখলাম অভ্যন্তরে যেন এক বিরাট সভা বসে আছে। অসংখ্য উপস্থিতির ভারে ঘরটা ঠাসা, কিন্তু এই বহু বছরের পুরনো গাঢ় অন্ধকারে কি আদৌ কিছু দেখা যায়? হঠাৎ হু হু করে একটা দমকা হাওয়া বইতে শুরু হলো। সাথে সাথেই গুমোট ভাবটা কেটে গেল। দেখলাম
দমকা হাওয়ায় কোনো এক অপসরীর এক গোছা কালো ঘন চুলের মতো সুস্তার স্থির জলে ঢেউ খেলছে, এবং সন্ধ্যার ছায়ার সমস্ত বনভূমি যেন এক মুহূর্তে একসঙ্গে পাতার খসখস শব্দে দুঃস্বপ্ন থেকে জেগে উঠল। স্বপ্নই বলো আর সত্যিই বলো, 250 বছরের পুরনো অতীত যে মরীচিকার মতো আমার সামনে জেগে উঠেছিল, তা যেন মুহূর্তেই মিলিয়ে গেল। যে মায়াবিনী নারীরা আমার পাশ দিয়ে দেহহীন দ্রুত পায়ে শব্দহীন হাসি হেসে সুস্তার জলের উপর ঝাঁপ দিয়ে পড়েছিল, এখন তারাই যেন ভিজে গায়ে আঁচলের জল নিংড়ে আমার পাশ দিয়ে আর উঠে গেল না। বাতাসে যেমন যে কোনো গন্ধকে মুহূর্তে উড়িয়ে নিয়ে যায়, তেমনি বসন্তের এক নিঃশ্বাসে তারা তেমন করেই উড়ে চলে গেল। ঠিক তখনই আমার মনে এক আশঙ্কা উদ্ভব হলো, এই নির্জনতার সুযোগ পেয়ে কি কবিতার দেবী আমার কাঁধে ভর করলেন? আমি সরল সোজা মানুষ, দিন রাত খেটে তুলার মাসুল আদায় করে পেট চালাই। এই অবস্থায় কবিতার দেবী আমার মাথায় চেপে বসলে তো সর্বনাশ নিশ্চিত। আমি নিজেই নিজের আতঙ্ক দেখে হাসলাম আর ভাবলাম, না, আগে ভালো করে পেট ভরে খাবার খেতে হবে। খালি পেটে থাকলেই বিভিন্ন রকম দুরারোগ্য রোগ এসে চেপে ধরে। আমার চাকরকে ডেকে তেল ঘি মশলায় ভরপুর মোগলাই বানানোর হুকুম দিলাম। রাতে বেশ পেট ভরে খাওয়া দাওয়ার পর বেশ জমিয়ে ঘুমোলাম। রাতে ভালো ঘুম হওয়ায় সেদিন মেজাজটা বেশ প্রফুল্ল ছিল। পরদিন সকালে গতকাল সন্ধ্যার সমস্ত ব্যাপারটা মনে করে নিজের মনেই খানিক হাসলাম। ভাবলাম, এসব আমার মনের ভুল। নিজেই খালি পেটে নানান অলৌকিক চিন্তা করে অকারণে ভয় পাচ্ছিলাম। কাজে যাওয়ার জন্য সাহেবদের মতো সোলার টুপি মাথায় পড়ে নিজের হাতে গাড়ি চালিয়ে কাজে গেলাম। সেদিন আবার ত্রৈমাসিক রিপোর্ট লেখার দিন থাকায় দেরি করে বাড়ি ফেরার কথা। কিন্তু সন্ধে হতে না হতেই আমার বাড়ির জন্য মন কেমন করতে লাগলো। এক অদৃশ্য টান অনুভব করতে লাগলাম বাড়ির প্রতি। কিছুতেই আর কাজে মন বসাতে পারলাম না। কিসের জন্য বা কার জন্য এই টান অনুভব করছিলাম তা বলা বেশ মুশকিল, কিন্তু মনে হলো আর দেরি করা উচিত নয়। আর দেরি করা যাবে না, সবাই যে অপেক্ষা করছে। রিপোর্ট অসমাপ্ত রেখেই মাথায় সোলার টুপি পরে বেরিয়ে পড়লাম। সেই ঘন অন্ধকারাচ্ছন্ন নির্জন জঙ্গলের রাস্তায় ঘোড়ার গাড়ির ঘড় ঘড় শব্দ তুলে সেই অন্ধকার নিস্তব্ধ প্রকাণ্ড প্রাসাদে গিয়ে পৌঁছলাম। সিঁড়ির উপরে সামনের দিকের ঘরটি বিশাল। 3 সারি বড় বড় স্তম্ভের উপর কারুকার্য করা খিলান এই বিশাল ছাদকে ধরে রেখেছে। এই বিশাল ঘরটি তার বিপুল শূন্যতার কারণে সব সময় গম গম করতে থাকে। সবে সন্ধ্যা নেমেছে, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। বাড়িতে তখনো প্রদীপ জ্বালানো হয়নি। দরজা ঠেলে আমি সেই বিশাল ঘরে ঢুকলাম। হঠাৎ শুনলাম ঘরের মধ্যে এক বিশাল গোলমাল শুরু হয়ে গেছে। মুহূর্তের মধ্যে মনে হলো সেই সভা ভেঙে তারা ভয় পেয়ে যে যেমন পারলো চারদিকে ছুটে পালাতে লাগলো। যে যেমন ভাবে পারলো পালাতে লাগলো, কেউ দরজা দিয়ে, জানলা দিয়ে, কেউ কেউ সামনের পথ দিয়ে, বারান্দা দিয়ে। আমি আবারও কোথাও কিছু দেখতে না পেয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। এক অদ্ভুত আবেশে শরীরের সমস্ত লোম খাড়া হয়ে উঠল, যেন বহুদিনের পুরনো কোনো তেল ও আতরের গন্ধ আমার নাকে এলো। আমি সেই অন্ধকার জনহীন বিশাল ঘরের পুরনো থামের মাঝখানে দাঁড়িয়ে শুনতে পেলাম কলকল শব্দে ফোয়ারার জল সাদা পাথরের উপর এসে পড়ছে।
শোনা যাচ্ছে সেতারে সেই মিষ্টি সুর, কোথাও যেন স্বর্ণলঙ্কারের সূক্ষ্ম ঝনঝন শব্দ, আর নূপুরের রিমঝিম সুর। আবার কোথাও থেকে ভেসে আসছে প্রাচীন বৃহৎ তামার ঘণ্টায় প্রহর বাজার শব্দ, অতি দূরে নহবতের আলাপ, বাতাসে দোল খাওয়া ঝাড়বাতির ঠুন ঠুন, বারান্দা থেকে খাঁচার বুলবুল পাখির গান, আর বাগান থেকে পোষা সারসের ডাক আমার চারপাশে একটা অদ্ভুত প্রেতলোকের আবহ সঙ্গীত সৃষ্টি করতে লাগলো। এই রকম মহাচ্ছন্ন অবস্থায় আমার মনে হলো যে এই অদৃশ্য অবাস্তব স্বপ্নের মতো ব্যাপারটাই এই জগতে একমাত্র সত্য, আর বাকি সবকিছুই মিথ্যা, মরীচিকা। এই যে আমি অর্থাৎ শ্রীযুক্ত অমুকের জ্যেষ্ঠ পুত্র, তুলার মাসুল সংগ্রহ করে 450 টাকা বেতন পাই, আমি যে সোলার টুপি এবং খাটো কুর্তা পরে টমটম হাঁকিয়ে অফিস যাই, এ সমস্তই আমার কাছে এমন অদ্ভুত হাস্যকর মনে হলো, এতটাই হাস্যকর বোধ হলো যে আমি সেই বিশাল নিস্তব্ধ অন্ধকার ঘরের মাঝখানে দাঁড়িয়ে হা হা করে হেসে উঠলাম। তখনই আমার মুসলমান ভৃত্য কেরোসিন ল্যাম্প নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। সে আমাকে পাগল ভাবলো কিনা জানি না, কিন্তু তখনই আমার মনে পড়ে গেল যে আমি অমুকচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র শ্রীযুক্ত অমুকনাথ বটে। আমার একটা নির্দিষ্ট পরিচিতি আছে, এত সহজে পাগল প্রতিপন্ন হওয়াটা ঠিক হবে না। এও মনে করলাম যে পৃথিবীর ভিতরে অথবা বাইরে কোথাও অদৃশ্য ফোয়ারা চিরকাল ধরে বয়ে চলেছে, অথবা অদৃশ্য আঙুলের আঘাতে কোনো মায়াবী সেতারের তারে অনন্ত রাগিনী বাজিয়ে যাচ্ছে। এসব কথা হয়তো শুধু মহাকবি বা মহৎ কবিরাই বলতে পারবেন। এই রহস্যের উদ্ঘাটন করা আমার মতো সাধারণ মানুষের কল্পনার অতীত। কিন্তু এই কথা সত্যি যে আমি বরিচের হাটে তুলোর মাসুল আদায় করে মাসে 450 টাকা বেতন পাই, তখন আবার আমার আগের অদ্ভুত মোহময় ঘটনার কথা মনে করে দারুণ হাসতে লাগলাম। তারপরও কেরোসিনে জ্বালানো ক্যাম্পে টেবিলের কাছে খবরের কাগজটা হাতে নিয়ে হা হা করে হাসতে লাগলাম। খবরের কাগজ পড়া শেষ করে এবং সুস্বাদু মোগলাই খেয়ে ঘরের কোণের ছোট্ট প্রদীপটা নিভিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমার সামনে খোলা জানলা দিয়ে দেখতে পেলাম দূরে দেখা যাচ্ছে অন্ধকার জঙ্গলে ঘেরা অরালি পর্বত, তার উপরে সহস্র কোটি মাইল দূরে আকাশে বিরাজ করছে একটি মাত্র উজ্জ্বল নক্ষত্র। সেই নক্ষত্রকে ক্যাম্প খাটের উপর শুয়ে থাকা আমার মতো তুচ্ছ শ্রীযুক্ত মাসুল কালেক্টরকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে দেখে বেশ মজা পেলাম। কখন ঘুমিয়ে পড়েছিলাম ঠিক বলতে পারবো না, কতক্ষণ ঘুমিয়েছিলাম তাও ঠিক জানি না। হঠাৎ শিউরে জেগে উঠলাম। ঘরে যে কোনো শব্দ হয়েছিল তা নয়, কেউ ঘরে প্রবেশ করে থাকলেও তাকে আমি দেখতে পাইনি। অন্ধকার পর্বতের উপর থেকে সেই উজ্জ্বল নক্ষত্রটি এখন আর নেই, বরং কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলো ঘরকে আলোকিত করেছে। অনধিকার প্রবেশ করে সে যেন সংকুচিত হয়ে পড়েছে। সেই জ্যোৎস্নার আলো যেন শীতল স্নানের ঘরের মতো স্যাঁতস্যাঁতে। কাউকে দেখতে পেলাম না, কিন্তু আমার মনে হলো কেউ আমাকে আস্তে আস্তে ঠেলছে। আমি জেগে বিছানায় উঠে বসলাম, তাও সে কোনো কথা বলল না। সে কেবল নিজের আংটি পরা 5 আঙুলগুলো আমার মুখের সামনে এনে ইশারায় অতি সাবধানে তাকে অনুসরণ করার আদেশ দিল। আমি মন্ত্রমুগ্ধের মতো উঠলাম, খুব সন্তর্পণে তাকে অনুসরণ করতে লাগলাম।
যদিও সেই অসংখ্য কক্ষ ভরা প্রকাণ্ড নীরবতায় ডুবে থাকা এই বিশাল প্রাসাদে আমি ছাড়া আর কোনো জনপ্রাণী ছিল না, তবুও কোনো অজানা কারণে আমার পদে পদে ভয় করতে লাগলো, পাছে কেউ জেগে ওঠে। প্রাসাদের অধিকাংশ ঘরই বন্ধ থাকত এবং সে সকল ঘরে আমি কখনো যাইনি। সে রাত্রে নিঃশব্দে প্রায় নিঃশ্বাস বন্ধ করেই সেই অদৃশ্য আহ্বান রূপিণীকে অনুসরণ করে আমি যে কোথা দিয়ে কোথায় যাচ্ছিলাম তা আমি আজ স্পষ্ট করে বলতে পারি না। কত সরু অন্ধকার পথ, কত লম্বা বিশাল বারান্দা, কত গম্ভীর নিস্তব্ধ সুবিশাল সভাগৃহ, কত যে বদ্ধ নিঃশ্বাসে ভরা ক্ষুদ্র গোপন কক্ষ পেরিয়ে এগিয়ে যেতে লাগলাম তার কোনো হিসেব নেই। আমার সামনে সেই অদৃশ্য দূতিটিকে, অর্থাৎ সেই মায়াবিনী নারীকে দেখতে পাইনি, কিন্তু তার মূর্তি আমার মানুষ চোখে ভেসে উঠল। এক আরব রমণী ঝোলা পোশাকের আস্তিনের মধ্যে থেকে তার সাদা পাথরের মতো মসৃণ শক্ত এক হাত দেখা যাচ্ছিল। তার টুপির প্রান্ত থেকে পড়ে থাকা পাতলা কাপড় মুখটা আংশিক ঢেকে রেখেছে। কোমরে বাঁধা ছিল একটা বাঁকা ছুরি। আমার মনে হলো আরব্য উপন্যাসের সহস্র রজনীর এক অলৌকিক রজনী যেন আজ বাস্তবের গণ্ডি ছুঁড়ে ফেলে উপন্যাসের দেশ থেকে ভেসে এসেছে। মনে হচ্ছিল গভীর রাতে নিভে যাওয়া আলো আর ঘুমিয়ে থাকা পাহারাদারদের পাশ দিয়ে আমি যেন কোনো বিপদজনক জায়গার দিকে এগিয়ে যাচ্ছি। অবশেষে আমার দূতিটি একটি ঘন নীল পর্দার সামনে থমকে দাঁড়িয়ে যেন নিচের দিকে আঙুল দিয়ে নির্দেশ দিল কিছু দেখতে। নিচে কি ছিল তা দেখতে পেলাম না, কিন্তু ভয়ে আমার বুকের ভিতর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি অনুভব করলাম পর্দার সামনে মাটিতে জরির নকশা করা পোশাক পরে বসে আছে এক ব্যক্তি। তার কোলের উপর খোলা তলোয়ার, আর সে দুটো পা মাটিতে ছড়িয়ে ঘুমে ঢুলছে। আমার সামনে সেই মায়াবী দূতি ধীরে তার পা দুটোকে টপকে দিয়ে পর্দার এক কোণ তুলে ধরল। ভিতরের ঘরের সামান্য একটি অংশ চোখে পড়ল। আমি দেখতে পেলাম মেঝেতে পারস্যের গালিচা পাতা, তক্তার ওপর কেউ বসে আছে। কি বসে আছে দেখা গেল না, কেবল দেখতে পেলাম জাফরান রঙের ফুলে থাকা পায়জামা পরা, পায়ের নিচের দিকে জরির নাগরাই পড়া দুটি সুন্দর পা গোলাপি মখমলের আসনের ওপর অলসভাবে রাখা আছে। মেঝের এক পাশে নীলাভ স্ফটিক পাত্রে সাজানো আপেল, নাশপাতি, নারাঙ্গি আর আঙুরের ভারী গুচ্ছ রাখা। তার পাশে দুটি ক্ষুদ্র পেয়ালা এবং অতিথির আগমনের প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকা স্বর্ণাভ মদিরা পাত্র। ঘরের অন্তরাল থেকে ধীরে ধীরে ভেসে আসা এক ধরনের মোহনীয় ধূপের গন্ধ আমাকে হঠাৎই আচ্ছন্ন করে ফেলল। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি দুরু দুরু বুকে যেই না সেই দারোয়ানের ছড়িয়ে রাখা পা দুটো টপকাতে গেছি, সে হঠাৎ চমকে উঠল। মুহূর্তে তার কোণের তলোয়ার পাথরের মেঝেই ঝনঝন শব্দে গড়িয়ে পড়ল। নিমেষের মধ্যে রাত্রের নিস্তব্ধতা এক ঝলকে খান খান হয়ে গেল। হঠাৎ এক বজ্রাঘাতের মতো বিকট চিৎকারে আমি চমকে উঠলাম। চোখ খুলে দেখি আমি আমার ক্যাম্প খাটের উপর বসে আছি। আমার দেহ ঘামে ভিজে সপ সপ করছে। খোলা জানালায় তাকাতেই দেখলাম ভোরের ক্ষীণ আলোয় কৃষ্ণপক্ষের অর্ধেক চাঁদটাকে ফিকে দেখাচ্ছে। চাঁদটা যেন রাত জেগে থাকা কোনো অসুস্থ মানুষের মতো পাণ্ডুবর্ণ হয়ে আকাশে ঝুলে আছে। দূরে শুনতে পেলাম প্রতিদিনের মতোই আমাদের পাগলা মেহের আলী জনশূন্য পথ ধরে চেঁচাতে চেঁচাতে বলছে, तवज्जो तवज्जो सब झूठे तवज्जो। এভাবে আমার আরব্য রজনীর মতো সেই অদ্ভুত রাতটা হঠাৎ শেষ হয়ে গেল।
কিন্তু মনে হচ্ছিল এমন অভিজ্ঞতার এখনো হাজার রাত বাকি আছে। আমার দিন আর রাতের মধ্যে যেন বড় রকমের গন্ডগোল তৈরি হলো। দিনের আলোয় ক্লান্ত দেহ নিয়ে কাজে যেতাম এবং সেই স্বপ্ন জড়িত মায়াবিনী রাত্রিকে মনে মনে অবিরাম অভিশাপ দিতাম। তবু সন্ধ্যা নামলেই দিনের কর্মবদ্ধ জীবনকে বড্ড তুচ্ছ, অর্থহীন, হাস্যকর বলে মনে হতো। সন্ধ্যার পর আমি যেন এক অদৃশ্য নেশার জালে ধরা পড়ে যেতাম। এই নেশা আমাকে ক্রমশই বিহ্বল, অবশ, মহাচ্ছন্ন করে তুলেছিল। রাতের গভীরে আমি যেন শতাব্দী পুরনো কোনো এক অলিখিত ইতিহাসের চরিত্র হয়ে উঠতাম, যার পরিচয় সময় মুছে দিয়েছে, কিন্তু যার জ্যোতি এখনো অদৃশ্যভাবে টিকে আছে। তখন আমাকে সেই রূপে আর বিলাতি কুর্তা বা আঁটোসাঁটো প্যান্টে মানাতো না, বরং তখন আমি মাথায় তুলে নিতাম লাল মখমলের ফেজ, পরনে ঢিলা পায়জামা, ফুল কাটা কাবা, রেশমের দীর্ঘ চোগা এবং রঙিন রুমালে আতরের গন্ধে মাখিয়ে বহু আমোদে সাজসজ্জা করতাম। সিগারেট দূরে সরিয়ে রেখে গোলাপ জল ভরা বহু কুণ্ডলাকার বিশাল আলবোলা হাতে নিয়ে উঁচু গদিওয়ালা কেদারায় আমি বসে থাকতাম। রাত বাড়ার সাথে সাথে যেন কোনো অপূর্ব রজনীর প্রিয়তমার সাক্ষাতের জন্য গোপন আকুলতায় পরিপূর্ণ হয়ে উঠত আমার হৃদয়। রাত্রির অন্ধকার যতই ঘন হয়ে উঠত, ততই যেন চারিদিকে এক অদ্ভুত রহস্য দানা বাঁধত, যার বর্ণনার ভাষা আমার নেই। মনে হতো কোনো অপূর্ব কাহিনীর ছিন্ন বিচ্ছিন্ন খণ্ডাংশ বসন্তের দমকা বাতাসে এই প্রাসাদের অসংখ্য বৈচিত্র্যময় ঘরগুলোয় উড়ে বেড়াত। সেই ঘরে কোথাও খানিকটা দেখা যেত, কিন্তু তারপরেই আবার অদৃশ্য হয়ে যেত। আমি সেই ছিন্ন খণ্ডগুলিকে অনুসরণ করে রাত্রিভোর এক ঘর থেকে আর এক ঘরে নেশাগ্রস্তের মতো ঘুরে বেড়াতাম। খণ্ড স্বপ্নের সেই অবিরাম আবর্তের মধ্যে কখনো ক্ষণিকের জন্য ভেসে আসা হিনার গন্ধে, কখনো দুরাগত সেতারের আবেশ মাখা সুরে, কখনো বাতাসের মৃদু হিল্লোলে আমি এক নায়িকার ঝলক দেখতে পেতাম বিদ্যুৎ শিখার মতো। তার পরনে জাফরান রঙের ঢিলা পায়জামা, কোমল দুধে আলতা পায়ে সেই বক্রশীর্ষ জরির নাগরাই, বক্ষে অতি সম্বদ্ধ জরির ফুল কাটা কাঁচুলি, মাথায় লাল টুপি এবং তার প্রান্ত থেকে নেমে আসা সোনার ঝালর তার কপাল মুখশ্রীকে এক রহস্যময় আলোয় আবৃত করে রেখেছে। সে আমাকে সম্পূর্ণভাবে উন্মাদ করে তুলেছিল। আমি তার আবির্ভাবের আকর্ষণে প্রতি রাত্রে আমি স্বপ্নের রসাতলে গলি থেকে গলিতে, ঘর থেকে ঘরে, মায়া রাজ্যের জটিল পথে হন্যে হয়ে ঘুরে বেরিয়েছি, শুধু তারই সন্ধানে, শুধু তারই সন্ধানে। একদিন সন্ধ্যার সময় বড় আয়নার দুই দিকে দুটি বাতি জ্বালিয়ে আখির মতোই শাহজাদার সাজসজ্জা করেছি। এমন সময় হঠাৎ দেখতে পেলাম আয়নায় আমার ছায়ার পাশেই ক্ষণিকের জন্য সেই তরুণীর ছায়া। সে পলকের মধ্যে তার ঘাড় বাঁকালো, তার ঘন কৃষ্ণ সুগভীর চোখে ফুটে উঠল তীব্র আবেগ ও বেদনার ইঙ্গিত। তার সুন্দর ঠোঁট নড়ে উঠল এবং অল্প একটি অস্পষ্ট ভাষার ইঙ্গিতে তারপর নাচের ছন্দে নিজের শরীরটাকে ঘুরিয়ে মুহূর্তেই আলো ছায়ার ঝিলিক ছড়িয়ে উপরের দিকে উঠে গেল।
তারপরই বেদনা, বাসনা, বিভ্রম, হাসি, কটাক্ষর, এক নিদারুণ মিশ্রিত শব্দ চারপাশে ছড়িয়ে মিলিয়ে গেল। সে হঠাৎই অরালি পর্বতের দারুণ সুগন্ধ লুট করে এক দমকা বাতাস এসে আমার দুই বাতিকে নিভিয়ে দিল। আমি তখন সাজসজ্জা বাদ দিয়ে মেঝেতেই শুয়ে পড়লাম আধো বন্ধ চোখে। আমার গোটা দেহ তখন রোমাঞ্চে শিহরিত হচ্ছে। আমি টের পেতাম কেউ যেন সুগন্ধি বাতাসে ভেসে আমার সমগ্র দেহকে আদর, চুম্বন আর নরম স্পর্শ এঁকে দিচ্ছে। আমার কানে মৃদু শব্দ আসত, যেন কেউ আমাকে খুব আকুতির সাথে ডাকছে। কপালে অনুভব করতাম ঘন ঘন নিঃশ্বাস। মনে হতো যেন আমার গালে নরম মখমলের একটা সুগন্ধি ওড়না উড়ে এসে বারবার ছুঁয়ে যাচ্ছে। ধীরে ধীরে মনে হতো এক মোহিনী সর্পিণী তার মাদকতায় আমার সমগ্র সত্তাকে আবদ্ধ করে ফেলেছে এবং আমি গভীর নিঃশ্বাস ফেলে অসাড় দেহে এক অদ্ভুত নিদ্রায় ঢলে পড়তাম। একদিন দুপুরে ঠিক করলাম আমি ঘোড়ায় চড়ে ঘুরতে বেরোবো, কিন্তু কি যেন আমাকে বারবার নিষেধ করতে লাগলো। যেও না, না না, যেও না, শুনছো, যেও না। জানি না কেন, কিন্তু সেদিন আমি আর কোনো নিষেধ মানলাম না। যেই না কাঠের হুকে ঝোলানো আমার সাহেবি হ্যাট আর খাটো কুর্তা নেওয়ার জন্য হাত বাড়িয়েছি, অমনি সুস্তা নদীর বালি আর অরালি পর্বতের শুষ্ক পাতার ঘূর্ণিঝড় এসে পাক খাইয়ে আমার টুপি আর কুর্তা উড়িয়ে নিয়ে চলে গেল। তার সঙ্গে বাতাসে ভেসে আসতে লাগলো এক অপূর্ব দুষ্টু মিষ্টি হাসি। সেই হাসি ঘরের দরজার পর্দা, জানলার কপাট প্রতিটি কোণে কৌতুকের মতো আঘাত করতে করতে ক্রমে ক্রমে উঁচুতে গিয়ে সূর্যের আলোয় মিলিয়ে গেল। সেদিন আর ঘোড়ায় চড়া হলো না এবং তার পরদিন থেকে সেই হাস্যকর খাটো কুর্তা ও সাহেবি হ্যাট পরা আমি চিরদিনের মতো ত্যাগ করলাম। আবার সেদিনই মাঝরাতে একটা শব্দে ঘুম ভেঙে উঠে বসলাম। শুনলাম কেউ যেন কাঁদছে। সেই কান্না যেন বেদনার বুক ফাটা হাহাকারের। সেই হাহাকার কান্না শুনে মনে হলো এই শব্দ নিশ্চয়ই আসে আমার খাটের নিচ থেকে। না 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 না, মেঝের নিচ থেকে। না না, আরো নিচে, প্রাসাদের পাথরের ভিতের নিচে কোনো স্যাঁতস্যাঁতে অন্ধকার কবর গৃহ থেকে। মুহূর্তে মনে হলো সেই কান্নার শব্দ আমাকে কেঁদে কেঁদে বলছে, উদ্ধার করো আমাকে, আমাকে উদ্ধার করো। এই কঠিন মায়া, গভীর নিদ্রা আর নিষ্ফল স্বপ্নের সব দরজা ভেঙে তুমি আমাকে মুক্তি দাও। তুমি আমাকে ঘোড়ায় তুলে তোমার বুকের কাছে শক্ত করে চেপে ধরে বন, জঙ্গল, পর্বতশৃঙ্গ, নদী পেরিয়ে আমায় নিয়ে চলো। সূর্যের আলোয় ভরা তোমাদের ঘরে আমাকে নিয়ে চলো। উদ্ধার করো আমাকে উদ্ধার করো। আমি হঠাৎই নিজেকে প্রশ্ন করতে লাগলাম, আমি কে? হ্যাঁ, আমি কে? আমি কি করেই বা উদ্ধার করব? ঘূর্ণায়মান ভাঙাচোরা বাতাসের মতো বদলে যাওয়া শব্দ প্রবাহের মধ্য থেকে ডুবতে বসা কোনো কামনা সুন্দরীকেই বা আমি তীরে টেনে তুলব কি করে? হে রহস্যময়ী, তুমি কোথায় ছিলে? কোন যুগে, কোন সীমাহীন মরুদ্যানে, খরচুর গাছের ঠান্ডা ছায়ায়, কোন গৃহহীনা মরুবাসিনীর কোলে জন্মেছিলে তুমি? কোন নির্দয় বেদুইন দস্যু কি তোমাকে ফুলের মতো ছিঁড়ে এনেছিল মাতৃকোল থেকে, জোর করে তোমায় তুলে এনে বিদ্যুৎ বেগে দৌড়ে ঘোড়ার পিঠে বসিয়ে উত্তপ্ত বালিয়াড়ি পেরিয়ে কোন রাজপুরীর দাসী বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছিল? সেখানে কোনো বাদশাহের বিশ্বস্ত ভৃত্য তোমার লাজুক নববিকশিত যৌবন রূপ দেখে সোনার মুদ্রার বিনিময়ে তোমাকে কিনে নিয়ে সমুদ্র পার করে সোনার পালকিতে বসিয়ে তোমাকে প্রভুর অন্তঃপুরে উপহার দিয়েছিল কে?
কে, কবে? তারপর শুরু হয়েছিল তোমার বিভীষিকাময় ইতিহাস। সেই ইতিহাস আরো জটিল। সেখানে সারেঙ্গির মাদকতায় ভরা সুর, নূপুরের রণঝুনু একসাথে মিলেমিশে একাকার। তার সঙ্গে সুবর্ণ মদিরা, আর তার ফাঁকে ফাঁকে ছুরির শীতল ঝলক, বিষের তীক্ষ্ণ জ্বালা, ঈর্ষার কটাক্ষের আঘাতে কি অসীম ঐশ্বর্য, আর ততটাই অনন্ত কারাবাস। দুই পাশে জোড়া দাসী হীরের ঝিলিকি খেলিয়ে চামড় দোলাচ্ছেন, বাদশার চরণে লুটিয়ে পড়ছেন। আর বাইরের দরজার সামনে খোলা তলোয়ার হাতে দেবদূতের শয্যায় প্রহরীরা দাঁড়িয়ে আছে চমদূতের ন্যায়। তারপর সেই রক্তিম কলুষে ভরা উন্মত্ত জোয়ারে, যেখানে প্রতি কোণে আছে খালি ঈর্ষার হাতছানি, যা ষড়যন্ত্রের ছায়ায় আর তার জালে আটকে থাকা এক দুর্দান্ত জ্যোতিশীল প্রবাহে ভেসে, হে মরুর নীরব ফুলমঞ্জরি, তুমি কোন নির্মম মৃত্যুর অতলে তলিয়ে গেলে? নাকি তোমার লেখা ছিল অদৃষ্টে আরো কঠোর, আরো নির্মম পরিণতি? আমার স্বপ্নের ঘোর চুরমার করে দিল উন্মাদ মেহের আলীর চিৎকার। শুনতে পেলাম উন্মাদ মেহের আলী রাগে চিৎকার করে বলছে, Samjude! 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 Tavanjao! 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 Samjude! Samjude! বাইরে তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে। চাপরাশি ডাকের চিঠিপত্র নিয়ে এসে আমার হাতে দিল এবং আমার খানসামা এসে সেলাম ঠুকে জিজ্ঞাসা করল, আজ রান্নার কি হুকুম আছে সাহেব? সকালের সাধারণ বাস্তবের সাথে রাতের অভিজ্ঞতার এই বিস্তর ফারাক দেখে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলাম। আমি সিদ্ধান্ত নিলাম, না, আর এ বাড়িতে থাকবো না। সেই দিনই আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে অফিস ঘরে গিয়ে উঠলাম। অফিসের বৃদ্ধ কেরানি খাঁ আমাকে দেখে ঈষৎ হাসল। তার হাসি দেখে বিরক্তিতে সারা গা জ্বলে গেল, কিন্তু তার হাসির যোগ্য জবাব না দিয়েই কাজে মন দিলাম। কিন্তু অবাক হয়ে অনুভব করলাম, বিকেল হওয়ার সাথে সাথেই আমার অন্যমনস্কতা ক্রমশই বাড়তে লাগলো। মনে হলো কোথায় একটা যাওয়ার তাড়া আমায় অস্থির করে তুলল। তুলোর হিসেব আমার কাছে অপ্রয়োজনীয় লাগতে লাগলো। নিজামের নিজামতো তেমন কোনো মূল্য রইল না আমার কাছে। যা কিছু বর্তমান, যা কিছু আমার চারপাশে ঘটছে, সবই আমার কাছে অর্থহীন লাগতে শুরু করলো। কোথাও একটা যাওয়ার অসহ্য তাড়া আমাকে আরো আরো কুড়ে কুড়ে খেতে লাগলো। এই অসহ্য অনুভূতি সহ্য করতে না পেরে আমি কলম ছুঁড়ে ফেলে দিয়ে বৃহৎ হিসেবের খাতাটা অবজ্ঞার সাথে বন্ধ করে দিলাম। তারপর টমটম ছুটিয়ে সেই প্রাসাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দেখলাম গোধূলি মুহূর্তে টমটম ঠিক নিজে নিজেই আমাকে সেই পাষাণ প্রাসাদের দরজার কাছে নিয়ে এসে থামালো। খুব দ্রুত সিঁড়িগুলো পেরিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। আর চারপাশ নিস্তব্ধ। অন্ধকার ঘরগুলি যেন রাগ করে মুখ ভার করে আছে। অনুতাপে আমার হৃদয় ভরে উঠল। কিন্তু কাকে জানাবো, কার কাছেই বা ক্ষমা চাইব, বুঝে উঠতে পারলাম না। আমি শূন্য মনে অন্ধকার ঘরে ঘরে ঘুরে বেড়াতে লাগলাম। ইচ্ছা হলো হাতে একখানা বাদ্যযন্ত্র নিয়ে কাউকে উদ্দেশ্য করে গান গেয়ে বলি, হে বহ্নি, যে পতঙ্গ তোমাকে ফেলে পালাবার চেষ্টা করেছিল সে আবার মরতে এসেছে তোমার কাছে। এবার তাকে ক্ষমা করো, তার দুই পাখা জ্বালিয়ে ভস্ম করে দাও, ভস্ম করে দাও হে বহ্নি। হঠাৎ উপর থেকে আমার কপালে দুই ফোঁটা অশ্রুজল পড়ল। সেদিন অরালি পর্বতের চূড়া ঢেকে দিয়েছিল ঘন কালো মেঘ।
অন্ধকার বন আর সুস্তা নদীর কালো জল যেন কোনো ভয়ঙ্কর ঘটনার অপেক্ষায় স্থির হয়েছিল। হঠাৎ জলস্থল আকাশ কেঁপে উঠল, ক্ষিপ্ত জন্তুর মতো দাঁত মুখ খিঁচিয়ে বিদ্যুতের দুতিতে ফুঁসে উঠে চারপাশ আলোকিত করে তুলল। একটা বিশাল ঝড় পাগলের মতো পথহীন বন পেরিয়ে আর্ত চিৎকার করতে করতে ছুটে এলো। প্রাসাদের বিশাল ফাঁকা ঘরগুলোর সব দরজা আছড়ে পড়ে তীব্র যন্ত্রণায় হাউ হাউ করে কাঁদতে লাগলো। আজ ভৃত্যরা সকলেই অফিস ঘরে ছিল, তাই এখানে আলো জ্বালাবার জন্য কেউ ছিল না। সেই মেঘাচ্ছন্ন অমাবস্যার অন্ধকার রাত ঘর জুড়ে যেন নিকষ কালো অন্ধকারের এক অদৃশ্য আবরণ তৈরি করেছিল। ওই অন্ধকারের মধ্যেই আমি অনুভব করলাম ঘরের মধ্যেই রয়েছে এক রমণী। সেই রমণী পালঙ্কের তলায় গালিচার উপর উপুড় হয়ে লুটিয়ে পড়ে আছে। সে দুই হাত দিয়ে শক্ত করে নিজের এলোমেলো চুল টেনে ছেড়ে কুটি কুটি করছে। তার ফর্সা কপালের চামড়া ফেটে রক্ত বের হচ্ছে। কখনো সে শুষ্ক আতঙ্ক জাগানো অট্টহাস্যে হা হা করে উঠছে, আবার পরক্ষণে ফুঁপিয়ে ফুঁপিয়ে হাহাকারে কাঁদছে। ভীষণ রাগে সে নিজের পরনের পোশাক ছেড়ে ফেলছে, দু হাত মুঠো করে পাকিয়ে সজোরে নিজের উন্মুক্ত বুকে আঘাত করছে। খোলা জানলা দিয়ে গর্জন করে ঠেলে ঝোড়ো বাতাস ঢুকছে, আর প্রবল বৃষ্টি দমকা হাওয়ায় এসে তার পুরো দেহ ভিজিয়ে দিচ্ছে। সারা রাত ভীষণ ঝড়ও চলল, আর তার সাথে সেই উন্মত্ত রমণীর কান্নাও। আমি এক বুক অনুতাপ নিয়ে অন্ধকারে সারা ঘরে ঘুরে বেড়াতে লাগলাম। কেউ কোথাও নেই, কাকে সান্ত্বনা দেব? এই প্রচন্ড অভিমান কার? এই অশান্ত আক্ষেপ কোথা থেকে মাথা তুলছে? এইরকম একটা অশান্ত বিভ্রান্তিকর পরিস্থিতিতে পাগল আবার চিৎকার করে উঠল, समझूते समझूते तबाह जाओ तबाह जाओ। দেখলাম ভোর হয়েছে, দেখলাম মেহের আলী এসেছে। এই ঘোর দুর্যোগের দিনেও মেহের আলীর ছুটি নেই। সে প্রাসাদ প্রদক্ষিণ করে রোজের মতোই চিৎকার করে চলেছে, तबाह जाओ सब झूठे। হঠাৎ আমার মনে একটা ভাবনা এলো, হয়তো এই মেহের আলীও আমার মতো এক সময় এই প্রাসাদে বাস করত। এখন পাগল হয়ে বাইরে ঘুরলেও এই পাষাণ রাক্ষসীর মোহের জাল থেকে মুক্তি পায়নি। রোজ তাই ফিরে ফিরে আসে এই প্রাসাদ প্রদক্ষিণ করতে। আমি তৎক্ষণাৎ সেই নিরন্তর বৃষ্টিতে পাগলের কাছে ছুটে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, মেহের আলী क्या झूठ है रे, क्या झूठ है, क्या झूठ है? সে আমার কোনো কথার উত্তর না দিয়ে আমাকে ঠেলে ফেলে দিল। ভয়ার্ত পাখি যেমন অজগরের কবলে পড়ে চারদিকে মোহবেষ্টিত হয়ে ঘূর্ণির মতো দানা ঝাপতে ঘোরে, ঠিক তেমন করেই আর্ত কণ্ঠে চেঁচাতে চেঁচাতে সারা বাড়ির চারদিকে ছুটে বেড়াতে লাগলো মেহের আলী। প্রাণপণ আত্মরক্ষার চেষ্টায় কেবল একটাই মন্ত্র তার মুখে বেরিয়ে আসছিল, तबाह जाओ सब झूठे। আমি সেই জল ঝড়ের মধ্যে পাগলের মতো টমটম হাঁকিয়ে বেরিয়ে পড়লাম। এই অবিশ্রান্ত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে পাগলের মতো অফিসে গিয়ে করিম খাঁকে ডেকে বললাম, আমাকে সব খুলে বলো, সব এর অর্থ কি? আমাকে খুলে বলো করিম খাঁ। কালের নিয়মে অনেক সময়ে এই প্রাসাদে দাও দাও করে জ্বলেছে অসংখ্য অতৃপ্ত বাসনা উন্মত্ত সম্ভোগের আগুনে। এই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়েছে অনেক মন প্রাণ। সেই চিত্তদাহের অভিশাপ আজও প্রাসাদে জমে রয়ে গেছে।
প্রতিটি দেওয়ালে, জানালা, ইট, কাঠ, পাথর যেন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। কোন জীবন্ত মানুষের সান্নিধ্য পেলে তারা রক্তের লোভে তৃষ্ণার্ত হয়ে পড়ে। সজীব মানুষ দেখলেই প্রাসাদে যেন লালায়িত পিশাচের মতো তাকে গিলে ফেলতে চায়। যারা 3 রাত্রি ওই ঘোরতর প্রাসাদের কোলে থেকেছে, তাদের মধ্যে মেহের আলী ছাড়া আর কেউ জীবিত বা স্বাভাবিক অবস্থায় বেরোতে পারেনি। মেহের আলী একমাত্র পাগলামির মধ্যে দিয়ে মুক্তি পেয়েছে। আমি বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, আমার উদ্ধারের কি কোনো পথ নেই? একটি মাত্র উপায় আছে, কিন্তু তা অত্যন্ত কঠিন। সেই উপায় জানার আগে কিন্তু জানতে হবে ওই গুলবাগের একটি ইরানি কৃতদাসীর পুরনো ইতিহাস। তেমন আশ্চর্য এবং হৃদয় বিদারক ঘটনা হয়তো এই জগৎ সংসারে এর আগে আর কখনো ঘটেনি। করিম খাঁর মুখে যা শুনলাম তা আমার এতদিনের অভিজ্ঞতার থেকেও বেশি ভয়ঙ্কর আর বড়ই আশ্চর্যের। এই গল্পের প্রথম সূচনা হয়েছিল পারস্যের দক্ষিণে এক নগরী থেকে, যার নাম ছিল সিরাজ। এমন সময় কুলিরা এসে খবর দিল গাড়ি এসেছে। বাবুরা, ট্রেন আসছে, এবার উঠে পড়ুন, উঠে পড়ুন। বাবা, এত শীঘ্র গাড়ি এসে গেল? না, তাড়াতাড়ি বিছানাপত্র বাঁধতে বাঁধতে গাড়ি এসে একেবারে স্টেশনের ধারে পৌঁছলো। সেই স্টেশনের ফার্স্ট ক্লাস কামরায় একজন ইংরেজ জানলা থেকে মুখ বাড়িয়ে স্টেশনে নেমে পড়ার চেষ্টা করছিল। সে আমাদের সহযাত্রী বন্ধুকে দেখতে পেয়ে চিৎকার করে বললেন, হ্যালো মিস্টার, এই যে আমি এদিকে আছি, দিস ওয়ে। এবং আমাদের সহযাত্রী আমাদের পাশ থেকে মালপত্র নিয়ে ফার্স্ট ক্লাস কামরায় উঠে পড়লেন। আমরা কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে মালপত্র নিয়ে সেকেন্ড ক্লাসে উঠলাম। বাবুটি কে, কি তার পরিচয়, কিছুই আর আমাদের জানা হলো না। বিশেষ করে গল্পেরও শেষটা আর শোনা হলো না। হ্যাঁ, লোকটা নিশ্চয়ই আমাদের বোকা বানিয়েছে, নয়তো এরকম গল্প হয় নাকি? বললেই হলো বোকা বানিয়েছে। তোমার খালি সবেতেই সন্দেহ। যাই বলো, আমি নিশ্চিত গল্পটা কিন্তু পুরো আগাগোড়া বানানো। আমাদের দেখে কৌতুক করে ঠকিয়েছে। না না, এ কথা আমি কিছুতেই মানতে পারলাম না। অমন একটা জ্ঞানী লোক মিথ্যা বলছে, তাও আবার হয় নাকি? তা পারবে কেন? আচ্ছা, তবে তুমি আমাকে বলো, এরকম ঘটনা আগে কখনো শুনেছো? না, শুনিনি। কিন্তু কিন্তু এই ঘটনা যে মিথ্যে, তার প্রমাণ কি? ও, এখন প্রমাণও চাই তোমার? হ্যাঁ, চাই। ও, আমার কাছে প্রমাণ চাইছো এখন? ওই বাবুটিকে গিয়ে প্রমাণ করতে পারবে ওনার কথা? চাও তো দেখি, ক্ষমতা থাকে তো দেখি তোমার কত বুদ্ধি। তোমার মতো বোকা কুসংস্কারাচ্ছন্ন লোক পেলে সবাই এরকম আজগুবি গল্প শুনিয়ে যাবে বই কি। কি বললে? আমি বোকা, আমি বুদ্ধিহীন? ওই রকম জ্ঞানী মানুষের নামে নিন্দা করা তোমার মতো মানুষের মুখে শোভা পায় না। বেশ করেছি, আমি 100 বার বলবো এই গল্প মিথ্যে মিথ্যে মিথ্যে। দিগ্গজ পণ্ডিত তুমি, আর সবাই বোকা মিথ্যুক। হ্যাঁ, তাই। এই তর্কের উপলক্ষে আমার থিওসফিস্ট আত্মীয়টির সঙ্গে আমার জন্মের মতো বিচ্ছেদ ঘটে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে ক্ষুদিত পাষাণ। গল্পটিতে যাঁরা যাঁরা অভিনয় করেছেন: কথক মৃন্ময়, লেখক এবং মেহের আলী, অরিত্র, আত্মীয় ঐশিক, করিম খান এবং কুলি অচ্যুত, রমণী নিবেদিতা, চাকর অচ্যুত, ইংরেজ অরিত্র,
গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আরও ভিন্ন ধাঁচের ভিন্ন ধরনের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হরিস টেলস চ্যানেলটিকে, এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে প্রত্যেক সপ্তাহে কি কি গল্প আসছে তা আপনারা অবশ্যই দেখতে পান এবং শুনতে পারেন। আজকের জন্য এখানেই বিদায়, ভালো থাকবেন। খুব শিগগিরই হরিস টেলস আবার ফিরবে একটু ভিন্ন ধরনের, একটু আলাদা গল্প নিয়ে।